কুত্তার বাচ্চা, তো সাহস কি করে হয় তুই আমার গায়ে ময়লা পানি মারছিস? আপু, আমি আপনাকে দেখতে পাইনি, আপনি হঠাৎ নিচে চলে আসছেন। তুই আমার গায়ে ইচ্ছে করে ফেলছিস, এর জন্য তোকে শাস্তি পেতে হবে। আমি তো বলছি আপনার গায়ে ইচ্ছে করে পানি মারি নাই। ঠিক আছে, আপনি যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব, তারপরেও আমার মরা বাবা মাকে গালি দিয়েন না। তুই এখনই আমার জামা পরিষ্কার করে দিবি এবং আগে 50 বার কান ধরে উঠবি আর বসবি। ঠিক আছে আপু, আপনি যা বলবেন আমি তাই করছি। কি আর করার, আপুর কথা মতো কান ধরে উঠতে বসতে লাগলাম। আপু রুমে গিয়ে জামা চেঞ্জ করে ময়লা জামা আমার সামনে দিয়ে রুমে চলে গেল। কান ধরা শেষ করে আপুর জামাগুলো নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। জামা পরিষ্কার করে ছাদের উপরে দিয়ে নিজের রুমে আসলাম। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হতে লাগলাম। রেডি হতে হতে আপনাদের পরিচয়টা দিয়ে দিই। আমি রাসেল। দুনিয়ায় আপন বলতে কেউ নেই। মা আমাকে জন্ম দেওয়ার 5 মাস পর অসুস্থ হয়ে মারা যায়। এরপর বাবা আমাকে লালন পালন করে। কোনো রকম এসএসসি পাশ করার পর আব্বু রোড দুর্ঘটনায় মারা যায়। আব্বু রিক্সা চালিয়ে আমার পড়ালেখার খরচ চালিয়েছে। বাবা মারা যাওয়ার 1 মাস পর ঢাকায় চলে আসি। রাস্তা দিয়ে হাঁটতে আসি, কোথায় যাব, কি করব, কিছুই মাথায় আসছে না। এই ঢাকা শহরে আমার কেউ নেই, তাই যাওয়ার মতো স্থান নেই। এসব ভেবে হাঁটতেছি, হঠাৎ একটা গাড়ি এসে আমাকে ধাক্কা মারে। আমি রাস্তার একপাশে গিয়ে পড়ি। এরপর আর কিছু মনে নেই। যখন চোখ খুলি তখন দেখি আমি একটা হাসপাতালের কেবিনে শুয়ে আছি। আমার পাশে একজন বাবার বয়সী লোক বসে আছে। আমাকে চোখ খুলতে দেখে উনি বলল, যাক, অবশেষে তোমার জ্ঞান ফিরেছে। আজ একদিন পর তোমার জ্ঞান ফিরে এসেছে। আমার কি হয়েছে? আমি হাসপাতালে কেন? ওই দিন রাতে তুমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মাঝখানে চলে আসো। আমার ড্রাইভার কন্ট্রোল করতে না পেরে তোমাকে ধাক্কা মারে। তারপর আমি আর ড্রাইভার তোমাকে ধরে হাসপাতালে নিয়ে আসি। ও, আপনাকে অনেক ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। আচ্ছা, আমাকে বলো তো, তুমি রাস্তার মাঝখানে চলে আসলে কেন? আসলে দুনিয়ায় আপন বলতে আমার কেউ নেই। আম্মু জন্ম দেওয়ার 5 মাস পর অসুস্থ হয়ে মারা যায়। এরপর বাবা ছিল। 1 মাস আগে বাবা সড়ক দুর্ঘটনায় মারা যায়। এরপর ঢাকায় চলে আসি কাজের খোঁজে। এই ঢাকা শহরে আমার কেউ নেই, তাই কোথায় যাব, কি করব, এসব কিছু ভাবতে ভাবতে হাঁটতেছিলাম। তারপর কি হলো আপনি তো জানেন। কে বলেছে তোমার আপন কেউ নেই? আজকে থেকে আমি তোমার সব। তুমি এখন থেকে আমার বাসায় থাকবে। আপনার পরিবারের মানুষ কি বলবে? আর আপনাকে তো আমি চিনি না। আমার পরিবারে আমি, স্ত্রী এবং একটা মেয়ে আছে। আর আমি হচ্ছি বাংলাদেশের টপ বিজনেসম্যানদের একজন, নাদিয়া গ্রুপ অফ কোম্পানির মালিক রহমান শিকদার। নাদিয়া হচ্ছে আমার মেয়ে। আমি আপনার বাসায় যেতে পারি, কিন্তু আমাকে কোনো কাজ দিতে হবে। তুমি আমাকে আপনি করে বলছো কেন? এখন থেকে আঙ্কেল বলে ডাকবে। আর তোমাকে এখন কোনো কাজ করতে হবে না। তুমি কতটুকু পর্যন্ত পড়াশোনা করেছো? জি, আমি এবার এসএসসি পাস করেছি। ঠিক আছে, তাহলে তুমি আগে পড়ালেখা শেষ করো, তারপর আমার অফিসে চাকরি করবে। আপনি অনেক ভালো মনের মানুষ আঙ্কেল। দুনিয়ায় আপনার মতো মানুষ থাকলে মেধাবী ছেলেগুলো রাস্তায় থাকতে হতো না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন রেস্ট নাও। আমি ড্রাইভারকে ফোন দিয়ে বলেছি, সে খাবার নিয়ে আসবে। খাবার খেয়ে ওষুধগুলো খেয়ে নেবে। আমি ডাক্তারের কাছে যাচ্ছি। এই কথা বলে আঙ্কেল কেবিন থেকে বেরিয়ে গেল। আজ 2 দিন পর আমাকে আঙ্কেলের বাসায় নিয়ে আসছে। আমাকে আন্টির সাথে পরিচয় করিয়ে দিল। আন্টির কথা শুনে বুঝতে পারলাম উনি আঙ্কেলের মতো অনেক ভালো মানুষ। বিকালে ওনার মেয়ে কলেজ থেকে আসার পর আমাকে তার সাথে পরিচয় করিয়ে দিছে। নাদিয়া আপুর কথা শুনে বুঝতে পারলাম উনিও অনেক ভালো মানুষ। আমাকে কত সহজে আপন করে নিছে। সুন্দরভাবে চলছিল আমার জীবন। আমাকে নাদিয়া আপুর কলেজে ভর্তি করিয়ে দিছে। নাদিয়া আপু প্রতিদিন ওনার সাথে করে কলেজে নিয়ে যায়, আবার নিয়ে আসে। নাদিয়া আপু এবার ইন্টার ফাইনাল ইয়ারে পড়ে, আর আমি প্রথম ইয়ারে। বয়সে আমার চেয়ে 2 বছরের বড় হবে। এইভাবে দেখতে দেখতে একটা বছর কেটে গেল। কিন্তু হঠাৎ নাদিয়া আপুর ব্যবহার অন্যরকম হয়ে গেছে। আজ 1 মাস থেকে, আগে তো ভালো ছিল, কিন্তু হঠাৎ এত পরিবর্তন কেন? গতকাল রাতে অনেক বৃষ্টি হয়েছে, তাই ছাদে পাতা পড়ে পানি জমে গেছে। 1 বালতির মতো পানি হবে। আমি পানিগুলো কুড়িয়ে নিচে ফেলে দিলাম। হঠাৎ নিচের দিকে তাকিয়ে দেখি নাদিয়া আপু চোখ মুখ লাল করে দাঁড়িয়ে আছে। এরপর দ্রুত নিচে নেমে আসলাম। তারপর কি হলো আপনারা তো জানেন। আপনাদের সাথে কথা বলতে বলতে রেডি হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি আপু নাই, তাই আমি খালাকে জিজ্ঞেস করলাম, খালা, নাদিয়া আপু কোথায়? উনি কি নাস্তা করবে না? নাদিয়া ম্যাম তো নাস্তা করে গাড়ি নিয়ে কলেজে চলে গেছে।
ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে নাস্তা দাও। আজকে আমার পাঠক পাঠিকা ভাই বোনদের সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। পাঠক পাঠিকা এরা আবার কারা? আরে খালা, যারা আমার গল্প নিয়মিত পড়ে তাদের বলছি। আমি এত কিছু বুঝি না, পড়ালেখা করি নাই, তাহলে বুঝবো কেমনে? তুমি বরং নাস্তা করে তাড়াতাড়ি কলেজে যাও। আমি আর কোনো কথা না বলে নাস্তা করে ব্যাগটা নিয়ে বাসার বাহিরে চলে আসলাম। তারপর একটা রিক্সা নিয়ে কলেজে যেতে লাগলাম। এবার আপনারা হয়তো বলবেন, আপনার আঙ্কেল আন্টি কোথায়? আসলে আঙ্কেল আন্টি গ্রামে আঙ্কেলের বাসায় গেছে। আজকে প্রায় 15 দিন হয়েছে, কবে আসবে সেটা এখনও বলে নাই। এই 15 দিন নাদিয়া আপু আমাকে গাড়ি করে কলেজে নিয়ে যায়নি। 15 দিন আগে শুধু গাড়িতে করে কলেজে নিয়ে যেত, কিন্তু আসার সময় নিয়ে আসতো না। আমি সেটা আঙ্কেল আন্টিকে বলি নাই, তাহলে আপুকে বকাঝকা করবে। আপু আমার সাথে খারাপ ব্যবহার করেছে ঠিকই, কিন্তু কখনো গায়ে হাত তোলে নাই। আজকে আমার দোষের কারণে থাপ্পড় মেরেছে। আমার দরকার ছিল নিচে তাকিয়ে পানিগুলো ফেলার, তাহলে আর আপুর গায়ে পড়তো না। কথা বলতে বলতে কলেজে চলে আসলাম। পকেটে হাত দিয়ে দেখি মানিব্যাগ আনতে ভুলে গেছি। সব পকেটে হাত দেখি 30 টাকার মতো আছে। রিক্সা ভাড়া মিটিয়ে কলেজের গেট দিয়ে ভিতরে ঢুকলাম। তারপর ক্লাসের সামনে চলে গেলাম। দেখি স্যার পড়া শুরু করে দিছে। স্যার ভিতরে আসতে পারি? আরে রাসেল, তুমি আজকে এত দেরি কেন কলেজে আসতে? আসলে স্যার, বাসায় একটু কাজ ছিল, সেগুলো শেষ করে আসতে দেরি হয়ে গেছে। ঠিক আছে, এখন গিয়ে সিটে বসো। ওকে স্যার। আমি আর কোনো কথা না বলে রাফির পাশে গিয়ে বসলাম। রাফি বলল, কি রে, তোর গাল লাল হয়ে আছে কেন? শালা, স্যার ধরতে পারে নাই, তুই শালা কিভাবে ধরলি? শোন, আমি তোর বেস্ট ফ্রেন্ড, তোর চেহারার দিক তাকালে আমি সব বুঝতে পারি। এখন বল, লাল হয়ে আছে কেন? নাদিয়া আপু কি তোর গায়ে হাত তুলেছে? তোকে কলেজ ছুটি হওয়ার পর সব খুলে বলবো। রাফি আর কোনো কথা বলল না। আসলে আমরা দুজন বেস্ট ফ্রেন্ড। আমি আমার সব কিছু ওর সাথে শেয়ার করি, আর রাফি তার সব কিছু আমার সাথে শেয়ার করে। রাফির বাবা আঙ্কেলের মতো একজন বিজনেসম্যান। সবগুলো ক্লাস শেষ করে দুই বন্ধু বাহিরে আসলাম। এবার বল, নাদিয়া আপু তোকে কেন মেরেছে? আসলে আমি আজকে সকালে, তারপর সব কিছু খুলে বললাম। এজন্য বুঝি তোর গায়ে হাত তুলবে? হাত তো তুলেছে, আবার কান ধরে উঠবস করিয়েছে, জামা কাপড় পরিষ্কার করিয়েছে। আচ্ছা, এসব কথা বাদ দেই, আমারই ভুল ছিল নিচে তাকিয়ে পানিগুলো ফেলার। ঠিক আছে চল, আজকে তোকে বাসায় নামিয়ে দিয়ে আসি। ঠিক আছে চলো। না করলাম না, কারণ আমার কাছে টাকা নেই। রাফির কাছ থেকে অনেক টাকা নিয়েছি, আবার টাকা দিতে গেলে নেয় না। নিজের কাছে খারাপ লাগে টাকার কথা বলতে। কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। রাফি গাড়ি নিয়ে চলে গেল। আসার সময় আপুকে কলেজে দেখলাম না, মনে হয় কোথাও গেছে। বাসার ভিতরে ঢুকে কলিং বেল চাপ দিলাম। খালা এসে দরজা খুলে দিল। আমি খালাকে বললাম, খালা, নাদিয়া আপু কি বাসায় আছে? তুমি যাওয়ার 30 মিনিট পর বাসায় চলে এসেছে, এখনো রুমে আছে, দেখে মনে হচ্ছে মন খারাপ। ঠিক আছে খালা, আমি রুমে গেলাম। আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি টেবিলে খাবার দাও। ঠিক আছে, যাও। আমি রুমে এসে ব্যাগটা টেবিলের উপর রেখে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে একটা জামা গায়ে দিয়ে নিচে চলে আসলাম। দেখি নাদিয়া আপু আসে নাই, তাই আমি আপুর রুমের সামনে দাঁড়িয়ে বললাম, আপু দরজাটা খোলো। কেন, কি হয়েছে? খাবার খেতে আসো। সেই সকালে রুমে ঢুকে বসে আছো, কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি, তুই এখন যা, আমাকে একা থাকতে দে। আপু প্লিজ দরজাটা খোলো, তোমার সাথে আমার কিছু কথা আছে। নাদিয়া আপু আর কোনো কথা না বলে দরজা খুলে দিয়ে বিছানায় গিয়ে বসলো। আমাকে বলল, বল, কি কথা বলবি? আপু তুমি সকালের ওটা নিয়ে আমার উপর রেগে আছো। তোমার যদি শাস্তি দেওয়া কম হয়, তাহলে তুমি আমাকে আরও শাস্তি দাও, আমি মাথা পেতে নিব। তারপরও তুমি না খেয়ে থেকো না। নাদিয়া আপু আর কোনো কথা না বলে বিছানা থেকে উঠে এসে আমাকে জড়িয়ে ধরলো। তখন আপু বলল, তুই আমাকে ক্ষমা করে দে রাসেল, আমি তোর উপর রাগ করে নেই। আমি একটা ছেলেকে ভালোবাসি, কিন্তু ছেলেটা অন্য একটা মেয়েকে ভালোবাসে, তাই ওর উপরে রাগ করে তোর সাথে খারাপ ব্যবহার করছি। তুই আমাকে মাফ করে দে। আজকে তোর গায়ে হাত তুলে নিজের কাছে অনেক খারাপ লাগছে, তাই ক্লাস না করেই বাসায় চলে আসি। নাদিয়া আপু কান্না করে কথাগুলো বলল। আপু আমি কিছু মনে করি নাই, আমি জানি তোমার হয়তো কিছু হয়েছে, তাই তুমি আমার সাথে এরকম করছো। তুমি একটা বার ওই ছেলেটাকে দেখিয়ে দিও, আমি ওকে আবার তোমার কাছে নিয়ে আসবো। না রে, ও আর আমাকে ভালোবাসে না, ও আমার সাথে প্রেমের অভিনয় করছে, আমি সেটা বুঝতে পারি নাই। মন খারাপ করো না, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি ফ্রেশ হয়ে আসো, দুজন একসাথে খাবার খাবো। ঠিক আছে, তুই বস, আমি ফ্রেশ হয়ে আসছি। নাদিয়া আপু ফ্রেশ হতে চলে গেল। আমি বিছানায় বসে আপুর মোবাইল টিপতে লাগলাম। গ্যালারিতে ঢুকে দেখি একটা ছেলের অনেকগুলো ছবি। তার মানে এই ছেলের সাথে প্রেম করত। ছেলেটা দেখতে অনেক সুন্দর, আমি ওই ছেলের কাছে কিছুই না। অবাক করার বিষয় হলো, ওই ছেলের সাথে আপুর একটা ছবিও দেখলাম না। আমি মোবাইলটা বিছানায় রেখে দিলাম। কিছুক্ষণ পর আপু ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। আমি তার দিকে তাকিয়ে মাথা নিচু করে ফেললাম। আপু মনে হয় বিষয়টা বুঝতে পেরেছে, তাই আপু বলল,
আসলে আমার মনে ছিল না তুই যে আমার রুমে। আমি ওয়াশরুমে ঢুকে জামা কাপড় গায়ে দিচ্ছি। ওয়াশরুমে যেতে হবে না, আমি নিচে যাচ্ছি, তুমি জামা কাপড় গায়ে দিয়ে আসো। এ কথা বলে আমি আপুর রুম থেকে বেরিয়ে নিচে চলে আসলাম। কিছুক্ষণ পর আপু জামা গায়ে দিয়ে নিচে চলে আসলো। একটা কথা আপনাদের বলে দেই, আমি নাদিয়াকে নিজের বড় আপুর মতো জানি। দুজনে একসাথে খাবার খেতে লাগলাম। খাবার খেয়ে যে যার রুমে চলে আসলাম। বিছানায় শুয়ে মোবাইলটা হাতে নিয়ে রাফিকে ফোন দিয়ে সব কিছু খুলে বললাম। তারপর আরও কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। সকালে হঠাৎ কে যেন আমার গায়ে পানি মেরে ভিজিয়ে দিল। আমি এক লাফিয়ে উঠে গেলাম। সামনে তাকিয়ে দেখি নাদিয়া আপু হাতে বালতি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে আসে। তার মানে এটা আপুর কাজ। তখন আমি আপুকে বললাম, আপু তুমি এটা কি করলে? আমার গায়ে পানি দিলে কেন? তোকে সেই সকাল থেকে ডাকছি, তোর ওঠার খবর নেই, তাই বাধ্য হয়ে তোর গায়ে পানি মারছি। তাই বলে তুমি পানি মারবে? দেখো পুরো শরীর ভিজে গেছে। ভালো হয়েছে, এখন কথা না বলে গোসল করে রেডি হয়ে নিচে আয়। ঠিক আছে, কিন্তু আজকে হঠাৎ আমাকে ডাকতে আসলে কেন? হঠাৎ কোথায়? 1 মাস তোকে ডাকি নাই। এর আগে তো প্রতিদিন সকালে তোকে ডেকে তুলছি। আর কি কারণে তোকে 1 মাস ডাকি নাই সেটা তুই ভালো করেই জানিস। ঠিক আছে তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। তাড়াতাড়ি আয়। বলে নাদিয়া আপু রুম থেকে বেরিয়ে গেল। আমি দাঁড়িয়ে না থেকে ওয়াশরুমে ঢুকে গোসল করে রেডি হয়ে কলেজের ব্যাগটা কাঁধে নিয়ে নিচে চলে আসলাম। কিছুক্ষণ পর আপুও আসলো। দুজনে একসাথে নাস্তা করে গাড়ি নিয়ে কথা বলতে বলতে কলেজে চলে আসলাম। আপু গাড়ি পার্কিং করে বলল, তোর ক্লাস শেষ হলে আমার জন্য অপেক্ষা করবি, দুজনে একসাথে বাসায় যাব। ওকে ঠিক আছে। আপু আর কোনো কথা না বলে তার ক্লাসে চলে গেল। হঠাৎ পিছন থেকে রাফি বলল, কিরে কেমন আছিস? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আজকে তাহলে আপু তোকে কলেজে নিয়ে আসলো? আপু এখন আগের মতো হয়ে গেছে। এতদিন একটা ছেলের কারণে আমার সাথে খারাপ ব্যবহার করছে। ওই শালাকে যদি সামনে পাইতাম তাহলে অবস্থা খারাপ করে দিতাম। ওসব কথা বাদ দিয়ে এখন ক্লাসে চল। ঠিক আছে চল। আমি আর রাফি ক্লাসে চলে আসলাম। কিছুক্ষণ পর স্যার ক্লাসে আসলো। সবগুলো ক্লাস শেষ করে আমি আর রাফি বাহিরে চলে আসলাম। রাফি তাহলে তুই বাসায় যা, আমি আপুর জন্য অপেক্ষা করছি, দুজনে একসাথে বাসায় যাব। ওকে ঠিক আছে। রাফি আমার থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি আপুর জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি আপু তার বান্ধবীদের সাথে ক্লাস থেকে বেরিয়ে আসতেছে। আমাকে দেখে তার বান্ধবীদের বিদায় আমার সামনে আসলো। কিরে, কোন সময় তোর ক্লাস শেষ হয়েছে? এই তো 30 মিনিট আগে। ও, আমার একটা এক্সট্রা ক্লাস ছিল তাই আসতে দেরি হয়ে গেছে। কোনো সমস্যা নেই, তুমি গাড়ি নিয়ে আসো। তুই দাঁড়া, আমি গাড়ি নিয়ে আসছি। আপু গাড়ি নিয়ে আমার সামনে আসলো। তারপর আপুর সাথে সামনের সিটে বসলাম। দুজনে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। আপু তার রুমে চলে গেল, আমি আমার রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে নিচে এসে আপু আর আমি একসাথে খাবার খেয়ে রুমে চলে আসলাম। দেখতে দেখতে 1 মাস চলে গেল। এখন আপুর সাথে আগের থেকে অনেক ফ্রি হয়ে গেছি। এখন আপু আমার সব সময় খেয়াল রাখে। কলেজে কোনো মেয়ের সাথে কথা বলতে দেয় না, আমাকে শাসনের উপর রাখে। আপুর এসব আমার অনেক ভালো লাগে। আমি আপুকে কিছু বলি না। এখন ওই ছেলের কথা আপু একদম মাথা থেকে ঝেড়ে ফেলে দিছে। আমার সাথে সব সময় দুষ্টমি করে। বড় বোন হিসেবে ছোট ভাইয়ের সাথে করতে পারে। আমি আপুকে সবসময় নিজের বড় বোনের চোখে দেখি। আঙ্কেল আন্টি তারা বাসায় চলে এসেছে। আঙ্কেল এখন আগের মতো অফিস দেখাশোনা করে। আমাদের কলেজ আজকে 1 মাসের জন্য ছুটি দিয়েছে, কারণ কলেজে নতুন করে রং লাগাবে, তাই 1 মাস কলেজ বন্ধ থাকবে। রাতে সবাই একসাথে খাবার খাচ্ছি, তখন আঙ্কেল বলল, শুনেছি তোদের কলেজ নাকি 1 মাসের জন্য বন্ধ থাকবে। আব্বু কলেজে কিছু কাজ করবে তাই বন্ধ দিয়েছে। তাহলে তুই আর রাসেল তোর নানা বাড়ি থেকে কিছুদিনের জন্য ঘুরে আয়। সব সময় তো দুজনেই বাসায় থাকিস, কোথাও যাস না। আমি না হয় যাব, কিন্তু রাসেল কি আমার সাথে যাবে? রাসেল যাবে না কেন? আসলে আন্টি আমার বাসা থেকে বাইরে কোথাও ঘুরতে যেতে ভালো লাগে না। এটা তো আর অন্য কোথাও না, আমার শ্বশুর বাড়ি যেতে বলছি। রাসেল আমার সাথে না গেলে আমিও কোথাও যাব না। ঠিক আছে আপু, আমি তোমার সাথে যাব। এবার খুশি? অনেক খুশি। তাহলে কালকে সকালে তোরা দুজনে রওনা দে। এখন রুমে গিয়ে জামা কাপড় গুছিয়ে রাখিস। আর তোরা কি গাড়ি নিয়ে যাবি? না আব্বু, আমরা বাসে করে যাব। কেউ আর কোনো কথা না বলে খাবার খেতে লাগলো। আমি খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে জামা কাপড় গুছিয়ে রাখলাম। তারপর বিছানায় শুয়ে মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আপু এসে আমাকে ডেকে তুলল। আমাকে রেডি হতে বলে তার রুমে চলে গেল। আমি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে রেডি হয়ে জামা কাপড়ের ব্যাগটা নিয়ে চলে আসলাম। নাস্তার টেবিলে দেখে আঙ্কেল আন্টি বসে আছে। আমি একটা চেয়ার টেনে বসলাম। হঠাৎ সিঁড়ির উপরে চোখ পড়তে আমি চমকে উঠলাম। আজকে আপুকে অনেক সুন্দর লাগছে। নীল রঙের একটা জামা গায়ে দিছে। আপুকে নীল রঙের জামাই অনেক সুন্দর লাগছে। আপু আমার সামনে এসে বলল, কিরে, তুই এভাবে হ্যাবলার মতো আমার দিকে তাকিয়ে আছিস কেন? এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।